প্রত্যাশার বৃষ্টিতে ভিজল চট্টগ্রাম। শীতল পরশের জন্য আরও 3 দিন অপেক্ষা করতে হবে রাজধানীবাসীকে। ভ্যাপসা গরমে ম্লান সকালের স্বস্তি। চলতি মাসের শেষ দিকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। সারা বাংলাদেশ মুখিয়ে আছে একটু বৃষ্টির জন্য এবং আমরা ভীষণ তৃষ্ণার্ত। সকালে বাসতালাম আজকে মেঘলা, মানে বৃষ্টিও হবে। পূর্বাভাস দিছিল 2 তারিখ বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি দেখা যায় না। এরকম তেজটা কম, কিন্তু রাতে হয়, আবার সকালে যেই গরম সেই গরমই হয়ে যায়। ঢাকায় যদি বৃষ্টি হয় আল্লাহ একটু গরমটা কমবে। আমি 5 তারিখ থেকে সারা দেশব্যাপী কিন্তু কালবৈশাখী ঝড় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তখন তাপমাত্রা কমে গিয়ে মানুষের স্বাভাবিক পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা আছে। 4 জেলায় বজ্রপাতে প্রাণ গেল 9 জনের। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার জানাবো অন্যান্য শীর্ষ সংবাদ। অতি বাম ও ডান ষড়যন্ত্র করে সরকার উৎখাতের অপচেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না বললেন প্রধানমন্ত্রী। জনসমর্থন না থাকায় উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিরোধীরা। টানা 2 মাস কমলো এলপি গ্যাসের দাম। 49 টাকা কমে 12 কেজির সিলিন্ডার 1393 টাকা। জ্বালানি খাতে ভর্তুকি বন্ধ না করে জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ ক্যাবের। দেশের দক্ষিণ পূর্বাঞ্চল বৃষ্টিতে ভিজলেও রাজধানী সহ বেশিরভাগ অঞ্চলে বাড়ছে অপেক্ষা। সকালে মেঘলা আবহাওয়া থাকলেও দুপুর থেকে ভ্যাপসা গরমে জনজীবনে দেখা দেয় দুর্ভোগ। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে 5 মের আগে ঢাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেই সঙ্গে চলতি মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়েরও পূর্বাভাস দেওয়া হয়। কথায় আছে অপেক্ষার ফল মিষ্টি হয়। তাই তো দীর্ঘ বিরতির পর আকাশ ভেঙে ঝরে পড়া এই বৃষ্টি ছিল বহুল প্রত্যাশিত। সারা দেশের মানুষও ছিলেন আশায় বুক বেঁধে। তবে সাগর পাড়ের বিভাগ চট্টগ্রামের কিছু জেলায় স্বল্প সময়ের এই বৃষ্টি খুব একটা তৃপ্তি মেটাতে পারেনি তৃষ্ণার্ত মানুষের হৃদয়। হাতে গোনা কয়েকটি জেলার বাইরে বৃষ্টির দেখাও পায়নি বেশিরভাগই। পূর্বাভাস ছিল উড়ে আসা মেঘের অভিমানে গলবে ঢাকার আকাশেও, তবে সে আশাও গুড়ে বালি। দিনভর হালকা মেঘের প্রভাব থাকলেও দুপুরের দিকে মেঘের তুলনায় সূর্যের প্রখরতা ছিল অনেকটাই বেশি। তাতেই বেড়েছে শঙ্কা, রাজধানীতে হয়তো দীর্ঘ হলো বৃষ্টির অপেক্ষা। এই কয়দিন আরে বাবারে রোদে দম পাইটা গেছে। বৃষ্টি হবে কিনা আসলে বুঝতে পারছি না, কারণ এরকম তেজটা কম, কিন্তু রাতে হয়, আবার সকালে যেই গরম সেই গরমই হয়ে যায় আর কি। বৃষ্টিও হবে এটা বাসলাম, আর এখন আরো গরমের তালনে যে অবস্থা। ঢাকায় যদি বৃষ্টি হয় আল্লাহ একটু গরমটা কমবে। দীর্ঘ দাবদাহ এপ্রিলের শুরু থেকে জনজীবনকে পুড়িয়েছে। বৃহস্পতিবার সকালে উত্তাপ কমে থাকায় কিছুটা স্বস্তি ফিরেছে নগর জীবনে। তবে দুপুরের সূর্যের প্রখরটা ভুগিয়েছে কর্মজীবী মানুষদের। সারাদিন কাজ শেষে ঘামে গা ভিজেই বাসে ওঠার অপেক্ষায় ছিলেন যাত্রীরা। অফিস থেকে দীর্ঘ সময় অপেক্ষার পর গাড়ি পেতে হয়, তারপরে যেতে হয়। বাসে উঠতে গেলে দেখা যাচ্ছে যে ঠেলাঠেলি করে উঠা লাগে, একজনের গায়ের সাথে আরেকজনের গায়ে লাগলে ইয়ে লাগে, মনে হয় গা জ্বলে যাচ্ছে। যেন মেহেরবানি করেন আল্লাহ এবং আমাদের তৃষ্ণা মিটিয়ে অঝরে বৃষ্টি আসুক। বিভিন্ন জেলায় বৃষ্টিতে তাপ কমলেও সারা দেশের এর প্রভাব পড়তে সময় লাগবে আরও 2 থেকে 4 দিন। সেই সঙ্গে চলতি মাসের শেষ দিকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 5 মে থেকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে মানুষের সহনীয় পর্যায়ে ফিরে আসবে আমরা আশা করছি। বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে, তার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 41.8 ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিনের চলমান এই তাপদাহের অস্বস্তিকর জীবনযাত্রায় যেন দিন দিন আরও অস্বস্তিতে ফেলে দিচ্ছে রাজধানীবাসীকে। সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আবহাওয়া দপ্তর বলছে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এই স্বস্তির বৃষ্টির জন্য। রাইজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এর আগে সকালে চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টি হয়। এতে শুধু প্রকৃতি নয়, গরম ও লোডশেডিংয়ে নাগা নগর জীবনেও আসে প্রশান্তি। তবে বৃষ্টির সুখবরেও রয়েছে দুঃসংবাদ। বজ্রপাতে কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও কুমিল্লায় 9 জন মারা গেছেন। শীতলতার পরশ নিয়ে অঝরে ঝরল বৃষ্টি। রিমঝিম ধারায় গা ভিজিয়ে প্রকৃতিও পেল প্রাণ।
দীর্ঘ দাবদাহে যখন প্রকৃতি বিপর্যস্ত, অষ্টাহত প্রাণে, তখন বাড়তি স্বস্তি নিয়ে এসেছে বৈশাখের মাঝামাঝি সময়ের হালকা বৃষ্টি। যে বৃষ্টির আশায় চাতক পাখির মতো আকাশ পানে চেয়ে থাকা সেই বৃষ্টি বজ্রপাত সহ হাঁক ডাক দিয়ে বেশ জোরে সোরেই নামে চট্টগ্রাম বিভাগে। বৃষ্টির দেখা পেয়ে উচ্ছ্বসিত, তীব্র গরম ও লোডশেডিংয়ে নাকাল নগরবাসী। গরম মানুষ সহ্য করতে পারতেছে না, এখন বৃষ্টিটা হতে মানুষ একটু শান্তিভাবে কদিনকার গরমে যানবাহন আজকে একটু বৃষ্টি হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া। এক পশলা বৃষ্টিতে স্বচ্ছ জলে সাফ হলো ধুলায় আচ্ছন্ন সড়ক। হাঁসফাঁস জনজীবনে বৃষ্টিতে গরমের তীব্রতা খানিকটা কমে কিছুটা হলেও স্বস্তি এসেছে। গুমট পরিবেশে আকাশ মেঘ করে বজ্রসহ বৃষ্টি হয় কক্সবাজার, নোয়াখালী, ফেনী, রাঙ্গামাটি, খাগড়াছড়িতেও। এমন আবহাওয়ায় উত্তাল হয়ে ওঠে সাগর। বিশাল বিশাল ঢেউ আশ্রে পড়ে সাগর পাড়ে। তবে স্বস্তির বৃষ্টির সুখবরেও রয়েছে দুঃসংবাদ। আকাশ কাঁপানো বজ্রপাতে কয়েক জায়গায় প্রাণ ঝরেছে। দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার এমন পরিবর্তনে খুলনা ও রাজশাহী সহ অন্যান্য জনপদেও তাপমাত্রার পারদ কিছুটা নিচের দিকে। গাজুরানো শীতল বাতাস বয়ে যাচ্ছে কয়েক জেলায়। লাবিব হাসান, সময় সংবাদ। এবার অন্য প্রসঙ্গ। সরকার পতনে আন্দোলন জমাতে বাম দলগুলো 90 ডিগ্রি ঘুরে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন, কাদের ক্ষমতায় আনতে মাঠে নেমেছেন তারা। সকালে গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলন করেন সরকার প্রধান। তিনি বলেছেন, উপজেলা নির্বাচন প্রভাব মুক্ত রাখতে চেয়েছে আওয়ামী লীগ, আর জনসমর্থনের ভয়ে নির্বাচনের বাইরে অন্য দলগুলো। গেল মাসের শেষ ভাগে থাইল্যান্ডে 6 দিনের সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় সেই সফরের প্রাপ্তি তুলে ধরতে রীতিমাফিক সংবাদ সম্মেলনের আয়োজন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে। এবারে সরকার গঠন করার পরে প্রথম সফর করলাম থাইল্যান্ডে। বৃহস্পতিবার বেলা 11:30টায় সম্মেলনের শুরুতেই দ্বিপাক্ষিক সফর নিয়ে লিখিত বক্তব্যে দেশবাসীকে উল্লেখযোগ্য অংশ অবহিত করেন প্রধানমন্ত্রী। সফরের মধ্য দিয়ে দুই দেশে ব্যবসা, বাণিজ্য এবং অভিজ্ঞতা বিনিময়ের একটা ভালো সুযোগ সৃষ্টি হয়েছে। এরপরই উপস্থিত দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্ন নেন সরকার প্রধান। বাম চলে গেছে 90 ডিগ্রি ঘুরে। যারা অতি বাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ, গণমুখী দল ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। বিভিন্ন প্রসঙ্গের পাশাপাশি ওঠে আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় নেতাদের স্বজন প্রীতির ইস্যু। আমাদের কথা হচ্ছে ইলেকশনটা প্রভাব মুক্ত যেন হয়। তবে হ্যাঁ, এটা ঠিক যে হয়তো এক জায়গায় বউকে দিল, আর এক জায়গায় ছেলেকে দিল, আর এক জায়গায় এগুলি আসলে ঠিক না। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত। আঞ্চলিক রাজনীতির প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিয়ানমারের গ্যাস পাওয়ার সুযোগ এলেও বিএনপি সরকারের অদূরদর্শিতার জন্যই দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান সরকার প্রধান। মিয়ানমারের যে গ্যাস, সেটাও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিল। যা ফলাফলটা কি? সমস্ত গ্যাস পাইপলাইন করে চীন নিয়ে যাচ্ছে। বাজারে শৃঙ্খলা রাখতে অবৈধ মজুতদারদের সরকার নজরদারিতে রেখেছে জানিয়ে ছোট চাকরিজীবীদের কষ্ট বেড়েছে বলে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুনির্দিষ্ট অঙ্কের বেতনে যারা চলে তাদের জন্য একটু কষ্ট, এতে কোনো সন্দেহ নেই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে গণহত্যা চালিয়েছে, ৭৫-এর পর আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপর একই কায়দা নির্যাতন চালানো হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে শোক প্রস্তাব উত্থাপনের সময় প্রধানমন্ত্রী বলেছেন, ২০০১ সালের নির্বাচনের পর তিনি নিজেও বিএনপির নির্যাতনের শিকার হয়েছিলেন। ৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে গণহত্যা চালিয়েছে, ৭৫-এর পরেও ওইভাবে আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা অত্যাচার এবং কারাবরণের শিকার হয়েছে। আবার ২০০১-এর নির্বাচনের পরে তো ওই সমস্ত এলাকার আরও ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। বিশিষ্ট ব্যক্তিত্বকে পর্যন্ত হত্যা করে, আমাদের নেতাকর্মীদের হত্যা করে, সেই অবস্থা। তো আমি নিজেও এ ধরনের হামলার শিকার হয়েছি। কাজে সেই অবস্থার মধ্য দিয়ে সংগঠনকে গড়ে তুলে নিয়ে এসেছিলেন আব্দুল হাইয়ের মতো এরকম সাহসী নেতৃত্ব ছিল বলেই সেটা সম্ভব হয়েছিল। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর
অবৈধভাবে ক্ষমতা দখল করে যখন জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অকথ্য অত্যাচার চালায়। এই ঝিনাইদহতে সেখানে এমন একটা সন্ত্রাসী এলাকা ছিল যেখানে গ্রামে মানুষ টিকতে পারতো না। সেখানে নির্বাচন করা, রাজনীতি করা অত্যন্ত কষ্টকর ছিল। কিন্তু সেই অবস্থার মধ্যেও আব্দুল হাই অত্যন্ত দৃঢ়তার সাথে সংগঠন ধরে রাখে এবং সংগঠনকে সুসংগঠিত করে। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী 9 মে পর্যন্ত চলবে। বৃহস্পতিবার বিকেলে অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে সংসদ সচিবালয়। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরুর আগে রীতি অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে সংসদে বসে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। অধিবেশন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠক থেকে জানা গেছে, এই অধিবেশন প্রধানমন্ত্রীর জন্য 38টি, অন্যান্য মন্ত্রীর জন্য 902টি প্রশ্ন সহ মোট 940টি প্রশ্ন পাওয়া গেছে। পরে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। দ্বাদশ জাতীয় সংসদ গঠনের পর ক্ষমতাসীনদের সংসদীয় দলের এটি দ্বিতীয় বৈঠক। সংসদ নেতা শেখ হাসিনার উপস্থিতিতে অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন এই সভায়। ভোক্তা পর্যায়ে টানা 2 মাস কমানো হলো এলপিজির দাম। মে মাসের জন্য 12 কেজির সিলিন্ডারের দাম 49 টাকা কমিয়ে 1393 টাকা নির্ধারণ করা হয়েছে। টানা 8 মাস বাড়ার পর গত এপ্রিল মাসে কমতে শুরু করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। 3 এপ্রিল ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের দাম 40 টাকা কমিয়ে 1442 টাকা নির্ধারণ করা হয়। এবার আরেক দফা কমিয়ে দাম নির্ধারণ করা হলো 1393 টাকা। বিইআরসি শুনানি কক্ষে এলপি গ্যাসের নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান। গত মাসে 12 কেজির মূল্য ছিল 1442 টাকা, এই মাসে সেটা হয়েছে 1393 টাকা এবং 49 টাকা কমেছে। অটো গ্যাসের দাম মূসক সহ প্রতি লিটার 63 টাকা 92 পয়সা নির্ধারণের ঘোষণাও দেন। প্রতি লিটার অটো গ্যাস এপ্রিল মাসে ছিল 66 টাকা 21 পয়সা, আর এই মাসে সেটা হয়েছে 63 টাকা 92 পয়সা। গত মার্চ মাসে 12 কেজি সিলিন্ডারের দাম 8 টাকা বাড়িয়ে 1482 টাকা, ফেব্রুয়ারিতে 41 টাকা বাড়িয়ে 1474 টাকা ও জানুয়ারিতে 29 টাকা বাড়িয়ে 1433 টাকা নির্ধারণ করা হয়েছিল। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় লজিস্টিক নীতি হবে বাংলাদেশের জন্য গেম চেঞ্জার। আকর্ষণ করবে দেশি বিদেশি বিনিয়োগ আর বাড়াবে কর্মসংস্থান, একই সাথে সহজ করবে পণ্য পরিবহন, ভূমিকা রাখবে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। বিকেলে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় লজিস্টিক নীতি 2024 অবহিতকরণ সভায় এসব কথা উঠে আসে নীতি নির্ধারক, উন্নয়ন সহযোগী সহ বিভিন্ন অংশীজনদের বক্তব্যে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পণ্য আর সেবা সরবরাহ সহজ করা, রফতানি বহুমুখীকরণ, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ সহ টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতে প্রতিযোগিতামূলক বৈশ্বিক ব্যবস্থায় নিজেদের সক্ষমতা বাড়াতে প্রথমবারের মতো জাতীয় লজিস্টিক্স নীতি 2024-এর অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে আয়োজন করা হয় জাতীয় লজিস্টিক্স নীতি অবহিতকরণ সভা, যেখানে লজিস্টিক্স নীতির যৌক্তিকতা আর খুঁটিনাটি নানা দিক অংশীজনদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। জানান, সরকারের বিশেষায়িত এই নীতির ফলে সবচেয়ে লাভবান হবেন ভোক্তারা। আমরা আন্তর্জাতিক বাজারের সাথে যেমনি প্রতিযোগিতামূলক হব, একইভাবে আমাদের অভ্যন্তরীণ চাহিদাও যেমনি মেটাবে, আমাদের কনজামশনের একটা সুসমন্বয় তৈরি হবে। এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে নানামুখী চ্যালেঞ্জের বিপরীতে লজিস্টিক্স নীতি ভূমিকা রাখবে টেকসই প্রবৃদ্ধিতে, এমন মতামত তুলে ধরেন উন্নয়ন সহযোগী আর অংশীজনরা। সেক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করতে হবে সরকারি বেসরকারি খাতকে, দূর করতে হবে আমলাতান্ত্রিক বাধা। It is to reduce time and cost to trade, attract foreign and domestic investment. We are so confident that this will be the game changer for the Bangladesh economy. জাতীয় লজিস্টিক্স নীতি পদ্মা সেতুর মতোই আরেক সক্ষমতার প্রতীক উল্লেখ করে সরকারের নীতি নির্ধারকরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন লজিস্টিক্স নীতি, যা ভিত গড়ে দেবে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন আর উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে। আমাদের সরকারের দুটো উল্লেখযোগ্য প্রতিশ্রুতি ছিল, একটা হলো দ্রব্যমূল্য আর একটা ছিল কর্মসংস্থান।
আমি মনে করি যে এই লজিস্টিক যে নীতি এটা বাস্তবায়নের মধ্য দিয়ে এই দুটো জিনিসই বাস্তবায়ন হবে। আমার আগামী দিনে আমার কার কার সাথে লড়াই করতে হবে, কোথায় যেতে হবে, কোন জায়গাগুলিতে, এবং সেখানে আমাকে কম্পিট করে টিকতে হবে। সভায় উদ্বোধন করা হয় জাতীয় লজিস্টিক্স নীতি বিষয়ক সরকারি ওয়েবসাইট। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে এভার কেয়ার থেকে গুলশানের বাসভবনে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে ব্রিফ করছেন তার ব্যক্তিগত চিকিৎসক। আমরা সরাসরি যাচ্ছি তার ব্রিফিংয়ে। দিয়েছেন আজকেও তাদের সাথে গতকাল রাত্রেও কথা হচ্ছিল। ওনারা আমাদের মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে আলোচনা করেছেন। তাদের পরামর্শ এবং আমাদের এখানকার মেডিকেল বোর্ডের সদস্যদেরকে আপনাদের নাম আমরা আগেও বারে বারে বলেছি, প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ, ডক্টর জাফর ইকবাল, ডক্টর জিয়াউল হক, ডক্টর আবু জাফর মোহাম্মদ সালে। দেশের বাইরে আমাদের জন হপকিন্সের 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, কার্ডিওলজিস্ট আছেন প্রফেসর রফিক আহমেদ, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সহধর্মিণী, উনি নিজেও একজন বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট, ডক্টর জুবাইদা রহমান। উনিও এই মেডিকেল বোর্ডের সাথে সার্বক্ষণিকভাবে ম্যাডামের চিকিৎসার ব্যাপারে যোগাযোগ রেখেছেন এবং সব সময় ওনার চিকিৎসার ব্যাপারে মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে অবহিত। কাজে আপনারা গতকালকেও এবং আজকেও যেভাবে ওনার চিকিৎসার ব্যাপারে দেশবাসীকে ওনার স্বাস্থ্যের ব্যাপারে জানানোর ব্যাপারে যে আপনাদের মধ্যে যে আগ্রহ, আমরা সেটা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি এবং আমরা মনে করি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা আবেদনও করছি যে উনি নিজেও বলেছেন যে ওনার জন্য সবাই যাতে দোয়া করে ওনার সুস্থতার জন্য। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ নিয়ে আমরা সরাসরি ব্রিফিংয়ে ছিলাম। তবে এই ব্রিফিংয়ের সবশেষ দেখতে আপনি চোখ রাখতে পারেন সময় নিউজের ফেসবুক পেজে। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন। মাস পিছিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতি মামলার বিচার কাজ। নতুন তারিখ 2 জুন। কেন তাকে দুর্নীতিবাজ বলা হচ্ছে তা বিবেচনার ভার জনগণের উপর ছেড়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আইনজীবীর অভিযোগ, আদালতকে নিয়ন্ত্রণ করছে সরকার। অভিযোগ ভিত্তিহীন দাবি করে দুদক আইনজীবী বলছেন শ্রমিক কল্যাণ ফান্ডের 26 কোটি টাকা আত্মসাৎ করেছেন ইউনূস সহ বাকি আসামিরা। অভিযোগ গঠন শুনানির প্রথম দিনেই পিছিয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতির মামলার বিচার কাজ। এদিন জামিন ও শুনানি পেছানোর আবেদন করেন অধ্যাপক ইউনূসের আইনজীবী। একই আবেদন করেন অন্য আসামির আইনজীবীরাও। রাষ্ট্রপক্ষ প্রস্তুত থাকলেও দুপক্ষের বক্তব্য শুনে পরবর্তী শুনানির জন্য 2 জুন দিন ধার্য করেন আদালত। মঞ্জুর করেন জামিন। ওই দিন 26 কোটি টাকা কিভাবে আত্মসাৎ হয়েছে শ্রমিকের, সে বিষয়ে এবং তিনি কতটুকু দায়ী সে বিষয়ে আমরা বক্তব্য প্রদান করব। ডক্টর ইউনূস বলছেন তাকে কেন সুদখোর, রক্তচোষা, জোচ্চোর, দুর্নীতিবাজ বলা হচ্ছে তা তিনি জানেন না। তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য না মিথ্যা তা বিবেচনার ভার জনগণের উপর ছেড়ে দেন তিনি। জোচ্চুরি, অর্থ আত্মসাৎ, অর্থ পাচার এগুলো সত্য কিনা নাকি এই সুদখোরের মতো কথাবার্তা, এগুলো সেটা আপনাদের বিচারের জন্য ছেড়ে দিলাম। এক ধাপ এগিয়ে ইউনূসের আইনজীবীর অভিযোগ আদালত নিয়ন্ত্রণ করছে সরকার। বিচারকে ভিন্ন দিকে নিতে এমন অভিযোগ বলে দাবি দুদকের। সমস্ত কল কবজা নাড়ার একমাত্র এই হচ্ছে সরকার। সরকার যদি সঠিক পদক্ষেপ নেয় তাহলে সব বন্ধ হয়ে যাবে। অত্যন্ত মুক্তভাবে বই পুস্তকের আলোকে, রেকর্ডের আলোকে, নথির আলোকে 26 কোটি টাকা শ্রমিকের অর্থ আত্মসাতের আলোকে এই মামলা পরিচালিত হবে। আপনারা দেখবেন, দেশবাসী দেখবে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের প্রায় 26 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে গত 1 ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। এবার খেলার খবর। টি-20 বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ সিরিজে জয় ভিন্ন, অন্য কিছু ভাবছেন না বাংলাদেশ দল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, বরং সিরিজ জেতাটাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে 2 দেশের জন্য উপভোগ্য সিরিজের প্রত্যাশা জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার। 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20 মাঠে গড়াবে কাল সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। লম্বা সময় ধরে চলতে থাকা দাবদাহের পর চট্টগ্রামে প্রশান্তির বৃষ্টি। টাইগারদের নির্ধারিত অনুশীলনে কিছুটা বাগড়া ঘটলেও সাগরিকার তীব্র বাতাসে যেন হাফ ছেড়ে বাঁচে শান্ত বাহিনী।
টি-20 বিশ্বকাপের আগে ঘরের মাঠে টাইগারদের শেষ সিরিজ। প্রতিপক্ষ এই বৈশ্বিক আসরেও সুযোগ করতে না পারলেও বাংলাদেশের চোখ সর্বোচ্চ প্রস্তুতিতে। পরিসংখ্যানও আছে পক্ষে। 20 বারের দেখায় 13 বারই হেসেছে লাল সবুজের প্রতিনিধি। টি-20তে কিন্তু বড় দল ছোট দল নাই। আপনি একটু আগে যেটা বললেন যে উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেছে, আবার এই জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে কিছুদিন আগে হারাইছে। তো ওইভাবে চিন্তা করলে আসলে খুব বেশি ডিফারেন্স আমার কাছে লাগে না। এদিকে শক্তিশালী দল নিয়েই আইপিএল এর মঞ্চ ছেড়ে বাংলাদেশে খেলতে এসেছে সেকান্দার রাজার নেতৃত্বে জিম্বাবুয়ে। বিশ্বকাপের মতো বড় ইভেন্টে খেলতে না পারা কষ্টের উল্লেখ করে দুই দেশের জন্য ভালো একটি টি-20 সিরিজের প্রত্যাশা জিম্বাবুয়ে অধিনায়কের। But we have a huge responsibility back home as well for the people back home and the kids that are playing this sport and the kids who wants to make a career out of this sport. বিশ্বকাপের আগে ঘরের মাঠে বাংলাদেশের এটি শেষ সিরিজ। তাই সাগর পাড়ের এই স্টেডিয়ামে প্রথম ম্যাচে জয় দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকতে চাই টাইগাররা। সাগরিকার জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। মাসব্যাপী দাবদাহের পর ঢাকায় কিছু স্থানে ক্ষণিকের বৃষ্টি। চলতি মাসের শেষ দিকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। 4 জেলায় বজ্রপাতে প্রাণ গেল 9 জনের। এবং অতি বাম ও ডান ষড়যন্ত্র করে সরকার উৎখাতের অপচেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না বললেন প্রধানমন্ত্রী। জনসমর্থন না থাকায় উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিরোধীরা। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।